বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত স্কলার্স ফোরাম আয়োজিত আজকের আয়োজনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর এ.কে.এম. আজহারুল ইসলাম স্যার, বিজ্ঞ আলোচক মন্ডলী এবং সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবনে গোলাম সামাদ স্যারের উপর আয়োজিত আজকের আয়োজনে আমি এতক্ষণ যাবৎ আমাদের অনেক বিজ্ঞ আলোচকদের কাছ থেকে কথা শুনতেছিলাম। এখান থেকে আমি অনেক নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি আজকের আলোচনা থেকে। আমাদের ইবনে গোলাম সামাদ স্যার সম্পর্কে ওনার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ খুব বেশি ছিল না, বা একেবারে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক তেমন না, কিন্তু আমি ছাত্র সময় থেকেই ওনার সাথে পরিচিত একজন কলামিস্ট হিসেবে। ওনার লেখা কলামগুলি নিয়মিত আমি পড়তাম, আর এই পড়ার মধ্য দিয়ে মূলত ওনাকে জানার আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এই পড়া ওনার যেসব বিষয়গুলি সমসাময়িক সকল ইস্যুতে উনি যেভাবে ধারাবাহিকভাবে লিখতেন, এই লেখাগুলি দ্বারা ব্যক্তিগতভাবে আমার মানস জীবনে সহ আমি মনে করি আমাদের বন্ধু বান্ধব সার্কেলে বা তখনকার সবসময় যারা তার রিডার্স ছিল, তো তাদের মানস গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এইসব লেখালেখি। এই কারণে উনি সবসময় আমার কাছে খুব একজন বিজ্ঞ স্কলার হিসেবে আমরা সবসময় ওনাকে চিন্তা করেছি এবং ওনার লেখা বা বইগুলিকে রেফারেন্স হিসেবে বিভিন্ন জায়গায় রেফার করার আমরা চেষ্টা করেছি। বিশেষ করে বাঙালি মুসলমানদের মন সম্পর্কে ওনার যে বিভিন্ন ইন্টারপ্রিটেশন, এটা আসলে আমার কাছে খুব ইউনিক ইন্টারপ্রিটেশন মনে হয়। আজকে বাঙালি মুসলমানদের মন সম্পর্কে ওনার একটা নির্বাচিত কলামে, যেটা হয়তো উনি বাঙালি মুসলমানদের মন সম্পর্কে উনি কোট করেছেন, মানে এখনকার আমাদের অত্যন্ত আলোচিত ইতিহাসবিদ আহমদ ছফাকে। আহমদ ছফা সহ আর অনেকজন স্কলাররাই আমাদের বাঙালি মুসলমান সম্বন্ধে তাদের কিছু নিজস্ব ইন্টারপ্রিটেশন আছে, ঠিক এর বিকল্প কাউন্টার ইন্টারপ্রিটেশন যেটা, এবং আমি বলবো যেটা একটা ব্যালেন্স এন্ড ফেয়ার ইন্টারপ্রিটেশন উনি যেটা দিলেন, সেটা আমি জাস্ট একটা অংশ কোট করছি। আহমদ ছফা লিখেছিলেন, বাঙালি মুসলমানদের শুরু থেকে তাদের আর্থিক ও সামাজিক দুর্দশার হাত থেকে আত্মরক্ষার তাগিদে ক্রমাগত ধর্মমত পরিবর্তন করে আসছিল, এবং তাদের অধিকাংশই বাংলার আদিম কৃষিভিত্তিক কৌম সমাজের লোক। তাদের মানসিকতার মধ্যেও আদিম সমাজের চিরন্তন সেই লক্ষণ সমূহ প্রকট। এসবের ধর্ম পরিবর্তন করার পরও, বারবার ধর্ম পরিবর্তন করার পরও বাইরের দিক ছাড়া তাদের মানসিকতার কোনো পরিবর্তন তারা আনতে পারেনি। এই মতটা ছিল আহমদ ছফার একটা বর্ণনা। তো এটার জবাবে আমাদের ইবনে গোলাম সামাদ লিখেছেন যে আহমদ ছফা সাহেব যে আদিম কৌম সমাজের কথা বলেছেন, এই দেশে সুলতানি আমলেই সেটা বিলুপ্তি ঘটেছিল। এছাড়া ভূমি ব্যবস্থা এবং কৃষি কৌশল সম্পর্কে এই উভয় দিক থেকেও যদি আমরা বিচার করি, তাহলে এই দেশের কৃষকদেরকে কোনোভাবেই সে আদিম কৌম সমাজের সাথে অন্তর্ভুক্ত করা চলে না। অন্য দিক থেকে আরো বলা যায় যে ধর্ম জিনিসটা বাঙালি মুসলমানদের কাছে আগেও ঠিক বাইরের জিনিস ছিল না, তা ছিল সবসময় অন্তরের গভীরে পতিত। তাই দেখি ইংরেজরা যখন এই দেশের রাজা সেজেছিল বা রাজা হয়ে এলেন, তখন মুসলমানরা হিন্দুদের মতো সেই খ্রিস্টান ধর্ম গ্রহণে আগ্রহী হলেন না, বরং তারা সাড়া দিলেন সে আরব থেকে আগত সে ওহাবি ভাবধারাই, যা পরে গ্রহণ করলো সে আঞ্চলিক বা বাংলাদেশীয় রূপ। এই যে উনার ইন্টারপ্রিটেশনটা, তো আহমদ ছফার বক্তব্যের বিপরীতে এগুলি কিন্তু আমাদের নিজস্ব সেই আমাদের আত্মপরিচয়ের গঠনে একটা বিরাট ভূমিকা রাখে। কারণ আদারওয়াইজ আমরা কিন্তু আত্মপরিচয়হীনতায় ভুলে যাই। আমাদের যে একটা স্বতন্ত্র সত্তা বা আত্মপরিচয় ছিল, বাঙালি মুসলমানদের যে একটা নিজস্ব সত্তা বা নিজস্ব পরিচয় ছিল, আমাদের অধিকাংশ অনেক শিক্ষিত মানুষ কিন্তু, যুব সমাজ, ছাত্র সমাজ, অনেক শিক্ষিত লোক, তারা কিন্তু সেই পরিচয়টাকে একেবারে ভুলে যেতে বসেছে, যদিও আমরা নামে মাত্র মুসলমান। কিন্তু ওনার ইন্টারপ্রিটেশন
সে মানুষের সেই আমাদের মুসলমানদের সেই আত্মপরিচয়ের সমৃদ্ধকরণে এবং একটা বিরাট ভূমিকা রাখবে। আহমদ শফা আরো বলেছেন যে আহমদ শফা আরেকটা কথা উনি কোট করেছেন আহমদ শফার, উনি বলেছেন যে আহমদ শফারা 19 শতাব্দীর দুটি আন্দোলনকে ওনারা রিকগনাইজ করেছিলেন, উনি রিকগনাইজ করেছিলেন, সেটা হলো ফরাইজা আন্দোলন এবং ওহাবি আন্দোলন। কিন্তু যদিও রিকগনাইজ করেছেন, কিন্তু সেটাকে উনি প্রশংসা করতে পারেন নাই। এবং এর কারণ হিসেবে উনি আমাদের ইবনে গোলাম সামাদ তুলে ধরেছেন যে কারণটা ছিল মূলত ওই ফরাইজা আন্দোলন বা ওহাবি আন্দোলনে যে ধর্মীয় অনুপ্রেরণাটা ছিল এবং যে ধর্মীয় চেতনাটা ছিল, সেই চেতনাটাকে তারা রিকগনাইজ করতে রাজি না। তারা মনে করে না যে সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য কোনো ধর্মীয় চেতনা পরিপূরক হতে পারে। তো এই জন্য সেটাকে তার প্রশংসাটা সেভাবে আনতে পারে নাই, যদিও মুসলমানরা ওহাবি এবং ফরাইজা আন্দোলনে এবং 19 শতাব্দীতে তাদের একটা বিরাট ভূমিকা ছিল। আজকেও যদি আমাদের বাঙালি মুসলমানদের পরিচয় বা বাঙালি মুসলমানদের আমরা যদি মনোভাব বা মনোধারাটা বুঝতে চাই, তাহলে আমাদেরকে 19 শতাব্দীর ওই সময়কার মুসলিম যে জাগরণ, সেই জাগরণটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই জাগরণটা দ্বারা এটা অত্যন্ত ক্লিয়ার যে ধর্ম নানাভাবেই ইতিহাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা শুধুমাত্র আমাদের বাঙালি মুসলমানদের বেলা প্রযোজ্য না, বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা ধর্মের অনুসারীরা আছে তাদের ক্ষেত্রে, তাদের সমাজও সে ধর্ম কোনো না কোনো ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি একটা কথা কোট করতে চাই, যেমন ফরাসি সমাজতাত্ত্বিক এমিল দুরকিম উনিও বলেছেন যে ধর্মকে বাদ দিয়ে কোন সমাজ জীবনের ব্যাখ্যা করা একেবারে অসম্ভব। ধর্ম হলো সমাজ জীবনের বাস্তব ভিত্তি। এটা কিন্তু সেই যারা নন মুসলিম স্কলার তারাও এটাকে রিকগনাইজ করে, যে সোশিওলজিস্টরা তারাও এটাকে রিকগনাইজ করেছেন যে ধর্মের সমাজের মানে গ্রাসরুট লেভেলে তাদের যে রোল, তাদের যে ভূমিকাটা আছে, যেভাবে গ্রথিত হয়, কাজে কোন সমাজকে ব্যাখ্যা করতে গেলে অবশ্যই সেই ধর্মের প্রভাবটা মাথায় রেখেই এটা ব্যাখ্যা করতে হবে। কিন্তু আজকের আমাদের কিছু বুদ্ধিজীবীরা বা আমাদের কিছু বুদ্ধিজীবীরা সেটা কিন্তু অস্বীকার করে চলেছে। সেই ক্ষেত্রে ওনার ইন্টারপ্রিটেশনটা আমাদের আত্মগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি বলবো, আর এছাড়াও এই বিষয়ে আরো ভালোভাবে জানার জন্য ওনার একটা বই, আপনারা আগে বোধহয় বইটার কথা কেউ জানি বলেছেন, সেটা হলো যে ওই যে বাংলাদেশে ইসলাম। এই বইটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইয়ের মাধ্যমে মানে আমাদের অনেক প্রশ্নের উত্তর জানতে পারবে। আমি মনে করি আমাদের সকলকেই, বিশেষ করে নতুন প্রজন্মকে এই বইটা, ওনার বইটা একেবারে ভালোভাবেই পড়া উচিত। এই বইগুলি আসলে যেভাবে পাঠ্যভুক্ত করা উচিত ছিল সেভাবে পাঠ্যভুক্তি নাই, কিন্তু আমি মনে করি এগুলি পাঠ্যভুক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত। সকল কোর্সের জন্যই এই বইগুলি পাঠ্যভুক্ত হইতে পারে। মানে আমাদের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় যখন দেখি, তখন তারা যে যে সাবজেক্টে পড়ুক, কিন্তু তাদের কিছু কোর্স আছে, কিছু সাবজেক্ট আছে যেগুলি সব কোর্সের বেলায় তাদের লাগবে, কারণ তাদের মানুষ গঠনের জন্য, তাদের সেই ব্যক্তির তাদের জাতীয় ঐতিহ্যকে তুলে ধরার জন্য, তাদের যে রুটস আছে ধর্মের জিনিসটাকে তুলে ধরার জন্য, সেভাবে কিছু কোর্স আছে। আমি মনে করি ওনার এই বইটা সেই সকল সাবজেক্টের জন্য, এটা শুধু ইসলামিক হিস্ট্রির জন্য না, সকল সাবজেক্টের মানে আমাদের বাংলাদেশ স্টাডিজের মতো বাংলাদেশে ইসলাম এটা একটা কোর সাবজেক্ট হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে। একইভাবে একজন উল্লেখ করেছেন যে উনি শিল্পকলার উপর লিখেছেন, শিল্পকলার উপর যে বইটা অনবদ্য বই, সেই ভাষা শিল্পকলা নিয়ে লিখেছেন। ইভেন মার্ক্সবাদ নিয়ে যে ওনার যে ইন্টারপ্রিটেশন, এটা রিয়েলি একটা ইউনিক ইন্টারপ্রিটেশন আমি মনে করি। সো এই জিনিসগুলি কিন্তু যখন আমাদের যুব সমাজরা জানবে, ছাত্র সমাজরা জানবে, তখন তাদের মধ্যে একটা ব্যালেন্স আন্ডারস্ট্যান্ডিং গ্রো করবে। তো এছাড়াও জাতীয় জীবনের বিভিন্ন সংকট এবং বিভ্রান্তি যখন ছিল সকল ইস্যুটি উনি লিখেছেন। এখানে মানে দলমতের ঊর্ধ্বে উঠে উনি একজন জাতির অভিভাবক হিসেবে উনি চেষ্টা করেছেন ন্যাশনাল ইস্যুগুলিকে তুলে ধরতে যথাযথভাবে। কাজে এই ইস্যুগুলির উপরও আমাদের বারবার পড়া উচিত। আমি মনে করি ওনার মতো লোক রাজশাহীতে থেকে ইউজুয়ালি অনেক বড় বড় স্কলার আমাদের বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে এলাকা থেকে উঠে আসে, কিন্তু ঢাকায় আসার কারণে তার হয়তো ভালোভাবে ব্যাপ্তি বা ওনাদের প্রসার ঘটে। কিন্তু উনি রাজশাহীতে থেকেও যেভাবে এইগুলির উপর চর্চাটা অব্যাহত রেখেছিলেন, এটা রিয়েলি আমি মনে করি আমাদের সকলের জন্য অনুপ্রেরণার একটা বড় উৎস। কারণ ওই জায়গা থেকে এটাকে ধরে রাখা এবং ওইখান থেকে যেভাবে পুরো সমাজটাকে নাড়িয়ে দেওয়ার মতো ওনার যে ভূমিকাটা ছিল, এটা রিয়েলি আমরা যদি কল্পনা করি তাহলে দেখা যাবে সেই আগের যুগের আমাদের প্লেটো, সক্রেটিস, এরিস্টটল তাদের কথা চিন্তা করা যাবে, অথবা ইবনে খালদুন বা আমাদের যারা মুসলিম স্কলার গাজ্জালি, আল ফারাবি
তাদের দিকে ওনাকে চিন্তা করা যায় যে এই যুগের ওই স্কলাররা যে ভূমিকা রেখেছিলেন ঠিক বর্তমান সময়ে ওনার ভূমিকাটা ঠিক এরকম ছিল বলে আমি মনে করি। আজ আমি শেষ কথা বলবো যে ওনার যে সমস্ত লেখালেখি আছে এগুলির চর্চা আরো বাড়াইতে হবে, এগুলির উপর স্টাডি সার্কেল করতে হবে, সিরিজ করতে হবে, ওনার লেগেসির উপর বিষয় ভিত্তিক দরকার হলে করে সেমিনার করতে হবে, এবং ওনার লেখাগুলিকে কিছু কিছু লেখাগুলিকে আমার মনে হয় ইন্টারন্যাশনালিও ছড়িয়ে দেওয়া উচিত। দরকার হলে ট্রান্সলেট করে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে ওনার কিছু কিছু লেখাগুলিকে বাইরেও ছড়িয়ে দেওয়া উচিত বাইরের ইয়ের জন্য। সেই জন্য আমি মনে করি এই প্ল্যান করে ওনার আজকের যারা আয়োজক আছেন অথবা ওনার যারা শহীদ আছেন তারা এই ব্যাপারে চিন্তা করতে পারেন যে ওনার লেখাগুলিকে রেগুলার চর্চা কি করে হতে পারে। আপনারা জানেন যে ওই যে আমাদের বাংলাদেশের আরেকজন বড় স্কলার লাইনের আব্দুর রাজ্জাক স্যার ওনার উপর যে সিরিজ করে, তো যে ধরনের, এবং শুধু সিরিজ না এই বইগুলোর উপর করে এগুলোর উপর কিন্তু ফেলোশিপ বারো কি জানি দিচ্ছে। তো আমি দেখলাম যে তার ভালো উদ্যোগ। এই চিন্তাগুলি ওনারা যেভাবে গুণীদেরকে কদর করতে জানে আমরা কিন্তু এভাবে গুণীদের কদর করতে যাই না, বা গুণীদের পিছনে ইনভেস্টমেন্ট আমরা করতে যাই না, যে কারণে আমাদের এখানে গুণী বেরো হয় কম। তো আমাদের বাংলাদেশ ইসলামিক থটের পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের আরো কিছু পাবলিশিং হাউস আছে, একাডেমিয়া পাবলিশার্স এর পক্ষ থেকে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো বা আপনাদের প্রতি আমার নিবেদন থাকবে, যদি আপনাদের এই উদ্যোক্তারা ওনার বইয়ের ব্যাপারে কোনো বই পুনঃপ্রকাশ বা রিভাইজ এডিশন বা কোনো পুনঃপ্রকাশের দরকার হয়, অথবা এই ধরনের চর্চার জন্য কিছু দরকার হয়, কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আসলে নিশ্চয়ই আমরা আপনাদের পাশে থাকবো এই স্যারের কর্ম এবং কাজকে এগিয়ে নেওয়ার জন্য, ওনার লেগেসিটাকে ধরে রাখার জন্য এবং ছড়িয়ে দেওয়ার জন্য যে কোনো ধরনের উদ্যোগ, বিশেষ করে একাডেমিক্যালি কি করে ওনার বইগুলিকে ইনভলভ করা যায়, যুক্ত করা যায়, এই ব্যাপারে যে কোনো উদ্যোগ নিলে আমরা আপনাদের পাশে থাকবো এই আহ্বান জানিয়ে আমার পক্ষ থেকে আমাদের এই কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।